আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আরেকটিবার গল্প, পর্ব সংখ্যা 13, লেখনীতে ইশরাত ইতি। রওশনারা এক প্রকার জোর করেই উর্বিকে নিয়ে বিকেলে রওনা দেবে বলে সিদ্ধান্ত নেয়। লুৎফুন্নাহার কাঁদছেন। উর্বি তার কাছে গিয়ে বলে, বিয়ে দেওয়ার জন্য হাপিত্তেশ করতে এখন মেয়ে শ্বশুরবাড়ি যাচ্ছে বলে কাঁদছ? এক কাজ করো, তার চেয়ে আমাকে ডাক্তারের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসলেই পারো, আজীবন আর কাঁদতে হবে না। তহুরা চমকে ওঠে, উর্বির দিকে তাকায়। কি সর্বনাশে কথা! লুৎফুন্নাহার চোখ মুছে ফেলেন, বলেন, অনেক কপাল করে এমন শাশুড়ি পেয়েছিস, আর এমন ফালতু মজা করবি না কখনো। উর্বি বিড়বিড় করে বলে, হ্যাঁ তা তো ঠিক, কপাল করে শাশুড়িটাই পেয়েছি। তহুরা ব্যস্ত হয়ে পড়ে। সে উর্বির শ্বশুর বাড়ির জন্য নানা রকম পিঠা প্যাক করে দিতে থাকে। লুৎফুন্নাহারের আদেশে রৌনফের জন্য আলাদা করে দেয় সব। উর্বি বলে, এত সব করতে হবে না ভাবি, সে সব খায় না, শুধু শুধু কষ্ট করবই। খাবে? তুই নিশ্চয়ই সামনে রাখিস। উর্বি ভাবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের ঘরে চলে যায়। রেডি হয়ে উর্বি দাঁড়িয়ে পড়ে। উপমা হাতের ফোন স্ক্রিনে থেকে চোখ সরিয়ে উর্বির দিকে তাকিয়ে বলে, অনেকক্ষণ ধরে দেখলাম আপু, আমার স্বামীর থেকে তোর স্বামী বেশি সুন্দর। উর্বি হাসতে হাসতে বিছানার এক পাশে বসে মজার ছলে বলে, সান্ত্বনা দিচ্ছিস? মোটেও না, আসিফ মোটর থেকে রওনক ভাইয়া সুন্দর। উর্বি উপমার বাচ্চা সুলভ কথা শুনে হাসতে থাকে। উপমা বলে ওঠে, ওই উচ্ছ্বাসের থেকেও সুন্দর। বাক্যটা উচ্চারণ করে উপমা জিভ কাটে, মুখ ফুসকে এটা কি বলে ফেলল। উর্বির চোখে মুখে কাঠিন্যতা ছেয়ে যায়। উপমা বোনের দিকে তাকায়, আমতা আমতা করে বলে, সরি আপু। উর্বি উঠে দ্রুত চলে যায় সেখান থেকে। নাবিলের রুমের বাইরে দাঁড়িয়ে উর্বি বারবার উকি দিচ্ছে। বিষয়টি নাবিল খেয়াল করছে। সে আর কিছুক্ষণ অপেক্ষা করবে। যদি এই মহিলা এখান থেকে না সরে, তাহলে সে আজ অনেকগুলো কঠিন কথা শোনাবে। উর্বি বাইরে থেকে বলে, নাবিল আমি একটু আসবো? না, ঠান্ডাভাবে বলে নাবিল। উর্বি নিজেকে জোকার মনে হচ্ছে। এইভাবে মুখের ওপর না করে দিল। এই ছেলে আসলেই তদত্তর। এর মা কি এমন ছিল? রওনাফকে দেখে তো এমন মনে হয় না। বোধহয় এই ছেলেটি তার দাদির মতো হয়েছে। তার জেদ চেপে গিয়েছে। আজ তো এই ছেলেকে পিঠে খাইয়েই যাবে। সে বলে, নাবিল মালপোয়া খাবে? না প্লিজ, আপনি এখান থেকে যান। উর্বি ভেতরে ঢোকে, হাতে এক ট্রে ভর্তি পিঠে। নাবিল উঠে দাঁড়ায়। উর্বি বলতে থাকে, নাও পিঠে খাও। আমার মা, তোমার নানু হয় না, তোমার নানু বানিয়েছে, শুনলাম তোমার পিঠে খুব পছন্দ। আচ্ছা, আপনি কি কানে শুনতে পাচ্ছেন না? আমি বলেছি না আপনাকে? নিজেকে কি আমার মা ভাবতে শুরু করেছেন নাকি? মা না হই, সৎমা তো। মাই তো হলাম একদিক দিয়ে। উর্বিও দাঁতে দাঁত চেপে বলে, আজ এই জেদি ছেলেটার সাথে সামনাসামনি হিসেব হবে। নাবিল কপাল কুঁচকে তাকিয়ে থাকে। উর্বি বলতে থাকে, শোনো, আমাদের বাড়িতে কিন্তু পিঠে বানানোর লোক নেই। তুমি প্রায়ই দেখি পিঠের জন্য হা হুতাশ করো তোমার দাদুর কাছে। এই সুযোগটা মিস করবে না। নাবিল পিঠের দিকে তাকিয়ে বলে, আমি আগের নাবিল হলে এই পিঠে ভর্তি ট্রে এতক্ষণে ডাস্টবিনে থাকতো। আপনি যান প্লিজ। উর্বির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে হাত থেকে পিঠের থালা টেবিলে ধপ করে রেখে চেঁচিয়ে ওঠে, এই ছেলে, তুমি কি ভাবো নিজেকে? হ্যাঁ, কিচ্ছু বলি না বলে যা ইচ্ছে তাই করবে, যা ইচ্ছে তাই বলবে। একটা ঠাটিয়ে চড় মারবো আমি তোমাকে। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? খালি বইয়ের পড়া মুখস্থ করেই মেধাবী। তোমার চেয়ে শর্মী ঢের বুঝদার। তোমার মাথা ভর্তি গোবর, কাঁচা গোবর। নাবিল হতবাক হয়ে তাকিয়ে থাকে। নাবিলের রুমের বাইরে ভিড় জমিয়েছে সবাই। উর্বি নাবিলের হাত ধরে টানতে টানতে বিছানায় নিয়ে বসায়। নাবিল অবাক চোখে তাকিয়ে আছে। উর্বির এই রূপের সাথে নাবিল পরিচিত নয়। উর্বি পিঠের থালা এনে নাবিলের হাতে দিয়ে একটা চেয়ার টেনে তার সামনে বসে দাঁত কিরমির করে বলে, কসম, সব কয়টা পিঠে শেষ না করলে আমি এই ঘর থেকে যাব না। রাগে উর্বির গলা কাঁপছে। নাবিল একবার পিঠের দিকে তাকায়, একবার উর্বির দিকে। তাকে দেখে মনে হচ্ছে সে ভয় পেয়েছে খুব। গটগট করতে করতে সবার দৃষ্টি উপেক্ষা করে উর্বি নাবিলের ঘর থেকে বের হয়। নাবিল বিছানায় চুপচাপ বসে আছে। তার পাশের রাখা ট্রেটা পুরো খালি। উর্বি সবগুলো পিঠে খাইয়ে তবে দম নিয়েছে। কি ভেবেছে সবাই? উর্বি বাজারের সস্তা দরের আলু পটল? সবাই সারা জীবন উর্বিকে কথা শুনিয়ে যাবে শুধু? ওই পিচ্চি ছেলেটা পর্যন্ত ধমক দিয়ে কথা বলে।
এখন থেকে আর চলবে না। এটা তোমার পাপার বাড়ি হলে এটা আমার স্বামীর বাড়ি নাবিল। এখন থেকে একেবারে হাকিং পিকিং করলে এভাবেই শাস্তি দিয়ে দেবো আমি। বিড়বিড় করতে করতে উর্বি সিঁড়ি ভাঙিয়ে উপরে উঠতে থাকে। মেজাজ তার ভীষণ চটে আছে, কি বলছে সে নিজেও জানে না। হন্তদন্ত হয়ে নিজের ঘরের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। এক দৃষ্টিতে ঘরের ভেতরে তাকিয়ে থাকে। রওনাফ উর্বিকে দেখেই খাওয়া থামিয়ে লজ্জিত ভঙ্গিতে বলে, আমি ভেবেছি আমার জন্য রেখেছ এগুলো আমার জন্য ছিল না। উর্বি কিছুক্ষণ অনর্থক তাকিয়ে থেকে হেসে ফেলে। সে এতক্ষণ রওনাফকে পিঠে খেতে দেখছিল। হাসি থামিয়ে বলে, এগুলো আপনার জন্যই ছিল, আপনি খান, আমি তো শুধু দেখছিলাম একজন অতি স্বাস্থ্য সচেতন মানুষ কিভাবে আরাম করে এই তেল মিষ্টি পিঠে খাচ্ছে। ভালোই লাগছিল দেখতে, ভাবিনি খাবেন, আমি তো আনতেই চাইনি, ভাবি জোর করে দিয়েছে। রওনাফ মুচকি হেসে বলে, তোমার মা দারুণ পিঠে বানায়, এইরকম পিঠে অনেক বছর খাওয়া হয়নি। নাবিলের মামাও ঠিক এরকম মজাদার পিঠে বানাতো। তার মতো পিঠে কেউ বানাতে পারতো না, শুধু পিঠে না, যে কোনো রান্না। উর্বি চুপ করে দাঁড়িয়ে থাকে। এমন সময় আমিরুন এসে ঘরের দরজায় দাঁড়ায়। রওনাফকে উদ্দেশ্য করে বলে, সুমনা আর ঝুমুরা পায় আসছে বড় ভাইজান। দুলাভাইকে যতটা ভদ্রলোক মনে হয়, দুলাভাই কিন্তু ততটা ভদ্রলোক নয় উর্বি। সুমনার কথায় উর্বি একপল রওনাফের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। রওনাফ স্তব্ধ হয়ে সুমনার দিকে তাকিয়ে আছে। সুমনা রওনাফকে বলতে থাকে, কি এভাবে কি দেখছেন? রওনাফ কিছু না বলে কফির মগে চুমুক বসায়। সুমনা আর ঝুমুরকে সে খুব ভালোভাবেই চেনে। এরা একবার যখন রওনাফকে নিয়ে পড়েছে, সহজে ছাড়বে না। তার চেয়ে এখান থেকে উঠে পড়া যাক। রওনাফ হাত ঘড়ির দিকে তাকায়। সুমনা আর ঝুমুর হঠাৎ করে এসেছে রওনাফের সাথে দেখা করতে, রওনাফের স্ত্রী দেখতে। উর্বি বিনয়ের সাথে হেসে সুমনাকে বলে, আপনারা বসুন, আমি চা নিয়ে আসছি। ঝুমুর উর্বির হাত টেনে ধরে হেসে বলে, আরে বসুন, চা পরে হবে। উর্বি বসে পড়ে। সুমনা বলতে থাকে, সত্যি কথাই বললাম, ওনাকে দেখতে শান্তশিষ্ট হতে পারে, কিন্তু মোটেও তেমন নয়। আপাকে সব সময় ডমিনেট করে রাখত, খুব পসেসিভ, বলতে গেলে মাত্রাতিরিক্ত পসেসিভ ছিল। ইনফ্যাক্ট আপাকে দুলাভাইয়ের কোনো ছেলে বন্ধুদের সাথেও কথা বলতে দিত না। রওনাফ অবাক হয়ে সুমনার ফাইজলামি টাইপের কথাগুলো শুনছে। সে আদৌ এমন ছিল না। উর্বি হাসি চেপে রেখে সুমনাকে বলছে, ঠিক আছে, পরে শুনবো, বসুন আপনারা, আমি চা নিয়ে আসছি। উর্বি চলে যেতেই রওনাফ সুমনাকে কিছু বলতে যাবে। সুমনা বলে ওঠে, একটু ভংচি দিচ্ছিলাম আপনার নামে দুলাভাই, আপনার বউয়ের কাছে। ঝুমুর বলতে থাকে, আপনার স্ত্রী খুবই চাপা স্বভাবের মনে হচ্ছে দুলাভাই। বড় আপা ছিল চঞ্চল, দুজন সম্পূর্ণ ভিন্ন চরিত্রের, ভিন্ন মানুষের সাথে সংসার করার অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু বলতেন। রওনাফ মুখ চক করে শব্দ করে বলে, থামবে তুমি, হাউ চাইল্ডিশ। সুমনা আর ঝুমুর উচ্চ শব্দে হাসতে থাকে। রওনাফ শুকনো হাসি হেসে বলে, হঠাৎ করে এলে যে, এত করে বলি তখন তো সাড়া দাও না। ঝুমুর বলে ওঠে, আপনার বউকে দেখতে এলাম, তাছাড়া আপনার সাথে কথা ছিল। রওনাফ ভুরু কুঞ্চিত করে ঝুমুরের দিকে তাকিয়ে বলে, কি কথা? বাবার প্রপার্টি ভাগ হয়েছে, আপার অংশ খুব শীঘ্রই তার ছেলে মেয়েদের বুঝিয়ে দিতে একটা পারিবারিক বৈঠক বসাতে চাইছি, আপনি যদি একটু সময় দিতেন। চায়ের ট্রে নিয়ে উর্বি ভেতরে ঢোকে। সবাই চুপ হয়ে যায়। উর্বি সবার মুখের দিকে তাকায়। তার একটুও এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না। সুমনা আর ঝুমুরের কত ব্যক্তিগত কথা থাকতে পারে তাদের আপার স্বামীর সাথে। উর্বির তৃতীয় পক্ষ হয়ে থাকার কোনো ইচ্ছে নেই। ঝুমুর উঠে দাঁড়ায়। উর্বির হাত থেকে ট্রে নামিয়ে বলে, বসুন আপনি, আজ আপনার সাথে অনেক আড্ডা দেব। বিনয়ী হাসি হেসে ঝুমুর আর সুমনার হাতে চায়ের কাপ তুলে দিয়ে উর্বি বলে, আপনারা কথা বলুন, আমি আসছি। ঘর থেকে বেরিয়ে উর্বি সরাসরি নিচে চলে যায়। আজ যেহেতু একটু সময় পেয়েছে, রান্নাটা বরং সে নিজের হাতেই করবে। অন্তরা বসে টিভি দেখছিল। উর্বি দরজার বাহিরে এসে বলে, আসবো? আসুন ভাবি। অন্তরা উঠে বসে। উর্বির হাতে একটা কদবেলের বাটি দেয়। বিছানার একপাশে বসতে বসতে সে বলে, নাও এটা খাও। অন্তরা কদবাল মাখা দেখে খুশি হয়ে যায়। আসলেই তার টক কিছু খেতে ইচ্ছে করছিল। সে বাটি থেকে ভর্তা তুলে মুখে দিতে দিতে বলে, আপনিও খান না ভাবি। না,
এটা তোমার জন্য তোমার শাশুড়ি বানিয়েছে, শুধু তুমিই খাবে। অন্তরা উর্বির দিকে অবাক হয়ে তাকায়। উর্বির মুখ হাসি হাসি, বলে ওঠে, কি একটা ম্যাজিক দেখো অন্তরা, নাতি নাতনি আসার খবর শুনলেই বাঙালি জাদ্রেল শাশুড়িগুলো গলে যায় পুরো। অন্তরা লাজুক হাসে। আজ থেকে রান্নাবান্নার ঝামেলা করবে না, মা আমাদের সাথে খেতে বলেছেন। অন্তরা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার মানে কি শাশুড়ি তাকে মেনে নিয়েছে? উর্বি বলে, যদিও মা বলেছেন বাবু হওয়ার পরে তোমাদের আলাদা থাকতে, তবে আমি জানি মা নাতনির মুখ দেখলে পরে আর তোমাদের দূরে সরিয়ে রাখবেন না। উর্বি অন্তরার পাশ থেকে একটা নকশিকাঁথা উঠিয়ে বলে, এটা কি বাবুর জন্য করেছিলে? তোমার ফোরটা তো হয়নি, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি আমি। অন্তরা উর্বির দিকে তাকিয়ে থাকে। তাদের জন্য যেই মেয়েটার এত বড় ক্ষতি হলো, সেই মেয়েটা তাদের প্রতি কতটা আন্তরিক। অন্তরা উর্বিকে বলে, একটা কথা বলবো ভাবি, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলো। ভাইয়াকে আপনি মেনে নিয়েছেন নিজের স্বামী হিসেবে? উর্বি হাসে। কিছুক্ষণ হেসে অন্তরার প্রশ্নের উত্তর না দিয়ে বলে, আমাকে একটা কথা দাও, আমিও বাবুর জন্য নকশিকাঁথা বানাবো। ঘুম ভাঙতে গায়ের উপরে ভারী কিছুর অস্তিত্বের টের পায় উর্বি। তার গায়ের উপরে দুটো কমফোর্টার চাপানো। কাল রাতে হাড় কাঁপানো শীতে উর্বির বড্ড ভুগছিল। একটা কমফোর্টারে মানছিল না যেন, কিন্তু অলসতার কারণে গুটিসুটি মেরে ঘুমিয়েছিল। এটা রওনাফ করিমের কাজ, উর্বি জানে। কমফোর্টার দুটো সরিয়ে উর্বি আনমনে হাসে। হঠাৎ ফোনের ভাইব্রেশনের শব্দে সেদিকে চোখ যায়। হাত বাড়িয়ে ফোনটা নিতেই স্ক্রিনে অচেনা নাম্বার দেখে উর্বি চমকায়। বুকের মধ্যে সেই চিরচেনা আতঙ্ক এসে ভর করে। একবার রিংটন হয়ে কেটে যায়। উর্বি ভয়ার্ত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। দ্বিতীয়বার আবারও ফোন বেজে উঠতেই কাঁপা কাঁপা হাতে উর্বি ফোনটা রিসিভ করে কানের কাছে ধরে। ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠস্বর বলে ওঠে, আসসালামু আলাইকুম মৃদুলা আপা, আমি লিটন বলছিলাম। উর্বি স্বস্তির নিঃশ্বাস ফেলে অস্ফুট স্বরে বলে, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আপা, মনির ভাই মিটিং ফিক্সড করেছে, আপনি জানেন? জি জানি। আমি ঠিক সময় অফিসে পৌঁছে যাব। ঠিক আছে আপা, রাখছি। ফোনটা হুট করে সুইচ অফ করে হাত থেকে ফেলে চুপচাপ বসে থাকে উর্বি। বুকটা ক্রমশ ভার হয়ে উঠছে। হঠাৎ যেভাবে বসা ছিল সেভাবেই হাঁটুতে মাথা ঠেকিয়ে দেয়। কিছুক্ষণ ওভাবেই থাকে। হঠাৎ মাথায় কারোর হাতের অস্তিত্বে টের পেয়ে উর্বি মাথা তুলে তাকায়। রওশনারা উর্বির দিকে তাকিয়ে নরম গলায় বলে, মাথা ঘুরছে নাকি বৌমা? আজ তবে অফিসে যেও না। উর্বি স্ম্লান হেসে বলে, মা ওটা আমার অফিস, এভাবে হুটহাট ছুটি নেওয়া যায় না, আমি ঠিক আছি। রওশনারা হাতের ফোনটা উর্বির দিকে এগিয়ে দিয়ে বলে, রওনাক ফোন করেছে, তোমার সাথে জরুরি কথা আছে নাকি, নাও ধরো। উর্বি খানিকটা অবাক হয়। ফোনটা হাতে নিতেই রওশনারা ঘর থেকে বেরিয়ে যায়। উর্বি এক পল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ফোনটা ধরে। ওপাশ থেকে রওনাফের গলার আওয়াজ শোনা যায়। সে নিচু স্বরে উর্বিকে বলে, তুমি কি অসুস্থ নাকি? না তো। রওনাফ কিছুক্ষণ চুপ করে থেকে বলে, উর্বি তুমি কি বিকেলে ফ্রি আছো অফিস টাইমের পরে? আমার আবার কি কাজ, আমি তো বাড়িতেই থাকি। কেন বলুন তো? না মানে আমার কলিগরা অনেক দিন থেকেই বলছে গেট টুগেদারের কথা। আজ হুট করেই আমায় না জানিয়ে একটা গেট টুগেদারের আয়োজন করেছে রিভানায়। খুব জোরাজোরি করছে, কি করব বুঝতে পারছি না। আমাকে আসতে হবে? নিচু স্বরে বলে ওঠে উর্বি। হ্যাঁ, তবে তুমি না চাইলে দরকার নেই, পুরোটাই তোমার ইচ্ছে। আচ্ছা আমি আসব। উর্বি, হ্যাঁ বলুন। ব্যাপারটা কি জটিল হয়ে যাচ্ছে তোমার মনে হয়? না। আর কেউ যাবে না এ বাড়ি থেকে? না, শুধু শর্মি আসবে, ওকে নিয়ে এসো, আমি গাড়ি পাঠিয়ে দেব। শর্মি দূরে দাঁড়িয়ে তার পরিচিত বন্ধুদের সাথে গল্প করছে। উর্বির মনে হচ্ছে উর্বি একটা ল্যাম্পপোস্ট। সে ঠিক ল্যাম্পপোস্টের মতোই দাঁড়িয়ে আছে। রওনাফ তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। পার্টিতে যেই মহিলারা এসেছে তাদের একটিকেও উর্বির পছন্দ হয়নি। বিশেষ করে রওনাফের বন্ধুদের স্ত্রী, যারা কোনো স্বাভাবিকভাবেই মজা করতে পারে না। মধ্যবয়সী মহিলা হিসেবে তাদের আচরণ বেমানান। এতক্ষণ সবাই উর্বিকে ঘিরে দাঁড়িয়েছিল। 5 মিনিট হলো উর্বিকে ছাড় দিয়েছে। লামিয়া উর্বির দিকে এগিয়ে আসে। উর্বির কাছে এই মহিলাকে ভালো লেগেছে। কি ব্যাপার উর্বি, এখানে দাঁড়িয়ে কেন? না এমনি। তোমার বুঝি বিরক্ত লাগছে এই পরিবেশে? রওনাফকে পাঠিয়ে দেব?
না না, তার দরকার নেই। রওনাফ উর্বিদের দিকেই আসছে। লামিয়া বলে, আচ্ছা তোমার বর এদিকেই আসছে, আমি যাই। হ্যাঁ। উর্বি লামিয়াকে যেতে দেয় না। লামিয়া দাঁড়িয়ে থাকে। রওনাফ এসে উর্বিকে বলে, শরীর ঠিক আছে তোমার? হ্যাঁ, কেন বলুন তো? না, চোখ মুখ কুচকে দাঁড়িয়ে আছো। এত আলো সব চোখে লাগছে আমার, আর কিছুই না। কিছু খেয়েছো? না, এখানের কিছুই আমার পছন্দ না। কোনো পানীয় খেলে পারো, ভালো লাগবে। উর্বি চুপচাপ একটা গ্লাস উঠিয়ে নিতে রওনাফ বলে ওঠে, ওটা যেখানে ছিল সেখানেই রাখো, ওটা খেও না। উর্বি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। রওনাফ সংকোচ নিয়ে নিচু স্বরে বলে, ব্লাডি মেরি। উর্বি হতভম্ব হয়ে তার গ্লাসের দিকে তাকায়। তারপর চুপচাপ গ্লাসটা রেখে দিয়ে ঘুরে রওনাফের দিকে তাকিয়ে বলে, আপনারা খান? রওনাফ থতমত খেয়ে যায়। পর মুহূর্তেই বলে ওঠে, আরে না না, এগুলো আমার কয়েকজন কলিগ আছে এখানে, ওরা খ্রিস্টান। উর্বি চোখ সরু করে রওনাফকে দেখছে। রওনাফ মিনমিন করে বলে, ডোন্ট জাজ মি, আমি জীবনে একটা সিগারেটও খাইনি। পাশ থেকে লামিয়া উচ্চ শব্দে হেসে ওঠে। রওনাফ আর উর্বি তার দিকে তাকায়। লামিয়া বলতে থাকে, সিরিয়াসলি রওনাফ, তোমাদের দুজনের এই সিনটা কতটা কিউট বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে কোনো প্রেমিক তার প্রেমিকার কাছে সিগারেট খাওয়া নিয়ে কৈফিয়ত দিচ্ছে। রওনাফ আর উর্বি চমকে ওঠে, তারপর বিব্রত ভঙ্গিতে একে অপরের দিকে তাকায়। উর্বি মাথা নিচু করে অন্যদিকে চলে যায়। লামিয়া উচ্চ শব্দে হাসতেই থাকে। রওনাফ দাঁড়িয়ে থাকে বোকার মতো। সে কি আসলেই কৈফিয়ত দিচ্ছিল উর্বির কাছে? কিন্তু কেন? অনুষ্ঠান শেষে উর্বিরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রওনাফ গাড়ি চালাচ্ছে। উর্বি আর শর্মি পেছনে বসে গল্প করছে। বাইরে ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে। শর্মি বাইরে হাত বাড়িয়ে বৃষ্টি ছয়। সে উর্বিকেও বলে ছুতে। উর্বি ধমক দিয়ে শর্মির হাত ভেতরে টেনে আনে এবং গাড়ির জানালার কাচ উঠিয়ে দেয়। রওনাফ মিররে দেখে তাদের। শর্মি হাতের পানি উর্বির মুখে ছিটিয়ে দিয়ে খিক খিক করে হাসতে থাকে। উর্বি টিস্যু দিয়ে শর্মির হাত মুছে দেয়। রওনাফের কাছে শর্মির হাসি বড্ড ভালো লাগে শুনতে। তার চোখে হঠাৎ শর্মির প্রতি উর্বির একটা অদৃশ্য অধিকারবোধ ধরা পড়ে। রওনাফ তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে। 10টায় পরীক্ষা শুরু। এখন 8টা বেজে গিয়েছে, হাতে মাত্র 2 ঘন্টা বাকি। সে তার ছেলে মেয়েকে তাড়া দিচ্ছে। কি তোমাদের এখনো হয়নি? আরে তাড়াতাড়ি করো, রাস্তায় জ্যাম থাকতে পারে, কুইক। আজ নাবিল আর শাইমির মাধ্যমিক পরীক্ষা শুরু। নাবিল শাইমি তাদের দাদুর ঘরে দাদুর কাছ থেকে দোয়া চাইতে এসেছে। রওশনারা নাতি নাতনিদের কপালে চুমু এঁকে দেন। রওনাফ নিচতলায় দাঁড়িয়ে চেঁচায়, কি হলো তোমাদের? আরে জ্যামে পড়ে গেলে কিন্তু বিপদে পড়বে, তাড়াতাড়ি। নাবিল শাইমির দিকে তাকিয়ে বলে, চল, এই লোক মনে হচ্ছে এখন থামবে না। দুজন নিচে নেমে আসে। নাবিল বলে, সব কিছু নিয়েছিস তো? নিয়েছি। এই নে তোর ফাইল, চেক করে নে, নিজেরটা তো গুছিয়ে নিতে পারিস না। নাবিল আর শাইমি নিচে নেমে সবার কাছ থেকে দোয়া নেয়। উর্বি দূরে দাঁড়িয়ে আছে। শাইমি এসে উর্বির কাছে দোয়া চাইলেও নাবিল মুখ ভার করে দাঁড়িয়ে থাকে এক্ষুনি। ওরা গাড়িতে উঠলে উর্বি ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ে। পুরো ঘর এলোমেলো হয়ে আছে, সব আমিরুনকে নিয়ে গোছাতে হবে আজ। কেন্দ্রে যাওয়ার পথে রাস্তায় মোটামুটি জ্যাম ছিল। নাবিল শাইমিকে কেন্দ্রের গেটে ছেড়ে দিয়েই রওনাফ বাড়ির পথে রওনা দেয়। হাতে এখনো 45 মিনিট বাকি। সে আগেই চলে এসেছে, তাকে চেম্বারে বসতে হবে। কিছুক্ষণ যেতে না যেতেই রাস্তায় ভয়াবহ জ্যাম লেগে যায়। রওনাফ মেজাজ খারাপ করে গাড়িতেই বসে থাকে। হঠাৎ তার ফোন বেজে ওঠে। উর্বি এখন তাকে ফোন দিচ্ছে কেন? সে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরতেই উর্বির গলা শোনা যায়, আপনি কোথায়? শীঘ্রই বাসায় আসুন, নয়তো অঘটন ঘটে যাবে। কি হয়েছে ধীরে সুস্থে বলো। নাবিলের রেজিস্ট্রেশন কার্ড আর এডমিট কার্ড তো বাড়িতেই রেখে গিয়েছে। হোয়াট? রওনাফের মাথায় আকাশ ভেঙে পড়ে। এখন কি করবে সে? কি হবে তার ছেলের? রওনাফ নিজেকে যথাসাধ্য ঠান্ডা রেখে বলে, বাড়িতে সামিউল আছে? না, তা তো নেই। উনি সেই কখন বেরিয়েছে। এখন কি করব? আমি বুঝতে পারছি না। আমি মাঝ রাস্তায় জ্যামে আটকে আছি। আমি কিছুই বুঝতে পারছি না। উর্বি একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে, শুনুন, আপনি শান্ত থাকুন। আমি বাড়ি থেকে এখনই বের হচ্ছি, আমি আপনাকে জানাবো। রওনাফ কিছু বলার আগেই উর্বি ফোন কেটে দেয়। তার হাতের সময় নেই। সে দৌড়াতে দৌড়াতে সিঁড়ি ভেঙে নিচে নামছে।
আজ সময়ের সাথেই তাকে পাল্লা দিতে হবে।